নমস্কার বন্ধুগণ, আমি হলাম পিকু এবং আপনারা শুনছেন তিন মূর্তি অডিও। আজ আপনাদের জন্য সত্যজিৎ রায়ের লেখা আমি ভূত। আজকের গল্পটি আমি নিয়েছি 12 ভূতের গপ্প এই বইটি থেকে। প্রধান চরিত্রে নারায়ণ শর্মা, নিতাইবাবু, ভীম নস্করের ভূত এবং ভূত। গল্প পাঠে গল্পের সূত্রধার এবং অন্যান্য চরিত্রে আমি পিকু। শুরু হচ্ছে আমি ভূত। আমি ভূত। আজ থেকে ঠিক 3.5 বছর আগে আমি জ্যান্ত ছিলাম। সেই সময় এই দেহ ঘরে, এই বাড়িতেই আগুনে পুড়ে আমার জ্যান্ত অবস্থা শেষ হয়। এই বাড়ির নাম লিলি ভিলা। আমি এখানে এসেছিলাম আমার এক বন্ধুর সঙ্গে ছুটি কাটাতে। একদিন স্টোভে চা করতে গিয়ে স্টোভ ফেটে আমার কাপড়ে আগুন ধরে যায়। আমার মুখেও আগুন লেগেছিল, এইটুকু আমার মনে আছে। তারপর আর কিছুই মনে নেই। তারপর থেকে আমি বাড়িরই বাসিন্দা হয়ে গেছি। আমার চেহারাটা এখন কি রকম তা আমি নিজেও জানি না, কারণ আয়নায় ভূতের ছায়া পড়ে। জলেতেও যে পড়ে না সেটা বানুজ্যেদের পুকুরে পরক্ষরে দেখেছি। খুব যে আহামরি চেহারা নয় সেটা বুঝেছি একটা ঘটনাতে। লিলি ভিলায় 2 বছর আগে একটা পরিবার ছুটি কাটাতে এসেছিল। সেই পরিবারের কর্তা একদিন আমার মুখোমুখি পড়ে গিয়ে চোখ কপালে তুলে ভিমড়ি খেয়ে গিয়েছিলেন। দোষটা আমারই। ভূত দেখা দেবে কি অদৃশ্য থাকবে সেটা ভূতের মেজাজের ওপরই নির্ভর করে। আমি অদৃশ্য থাকতে চেয়েছিলাম, কিন্তু অন্যমনস্কতার ফলে ভুল করে দেখা দিয়ে ফেলেছিলাম। এই ঘটনার পরে বুঝতে পেরেছিলাম যে আগুনে পুড়ে শরীর আর মুখের যে অবস্থা হয়েছিল, ভূতেও সেই অবস্থাটাই রয়ে গেছে। এই ভিমড়ি দেওয়ার ঘটনার পর থেকেই এই বাড়িতে আর কেউ আসে না, কারণ হানা বাড়ি বলে এটার একটা বদনাম রটে গেছে। আমার পক্ষে এটা লোকসান, কারণ বাড়িতে জ্যান্ত লোকজন থাকলে আমার বেশ ভালোই লাগে। না হলে তো সেই একা একা দিন কাটানো। ভূত এই টল্লাতে আরো অনেক আছে, কিন্তু এই বাড়িতে তো নেই, কারণ এখানে আর কেউ কখনো অপঘাতে মরেনি। শহরের অন্য জায়গায় যে ভূত আছে তাদের সকলকে আমার পছন্দ নয়। কয়েকজন তো রীতিমতন মন্দ, যেমন নস্করদা বা ভীম নস্করের ভূত। ওর মতন কুচক্রী ফন্দিবাজ ভূত দুনিয়ায় আর দুটো হয় না। এই দেহঘরে কিছুদিন আগে লক্ষণ ত্রিপাঠী বলে এক পোস্টমাস্টার ছিলেন। লক্ষণের সঙ্গে সাপে নেউলে সম্পর্ক ছিল স্টেট ব্যাংকের কর্মচারী কান্তিভাই ডুবের। এক সন্ধ্যায় লক্ষণ ত্রিপাঠী পোস্ট অফিস থেকে ফিরছিলেন। সাহাবাবুদের বাড়ি পেরিয়ে মাঠটার কাছে আসতেই ভীম নস্করের ভূত করল কি, ঝপ করে একটা তেঁতুল গাছ থেকে নেবে ত্রিপাঠী মশাইয়ের দিল ঘাটটা মোটকে। ব্যাস, তারপর যে কি হুলুস ঠুলুস, থানা, দারোগা, কোর্ট কাচারি, মামলা মোকদ্দমা, সব শেষে ফাঁসি পর্যন্ত। কার ফাঁসি? লক্ষণ ত্রিপাঠীর দুশ্মন কান্তিভাই ডুবের। যে খুনটা করল ভীম নস্করের ভূত, ঘটনাচক্রে সেই খুনের জন্য দায়ী হলো কান্তিভাই ডুবে। এই উধর বোঝা যে বুধর ঘাড়ে চাপবে সেটা জেনে শুনে নস্করের ভূত করেছিল কাণ্ডটা। আমি বাধা দিয়ে নস্করদাকে বললাম যে তুমি এই কাজটা ভালো করনি। ভূত হয়েছ বলেই যে জ্যান্ত মানুষের অপকার করতে হবে এমন তো কোনো কথা নেই।
তুমি তোমার রাজ্যে তোমার ধান্দা নিয়েই থাকো, আর জ্যান্টরা থাকুক তাদের ধান্দা নিয়ে। দুই জগতে ঠোকাঠুকি হলেই যত অনাশ সৃষ্টি। আমি নিজে সজ্ঞানে কোনো জ্যান্ত মানুষের অনিষ্ট করতে যাইনি। বিশেষ করে যেদিন থেকে বুঝেছি যে আমার চেহারাটা মানুষের মনে আঘাত জাগায়, সেই দিন থেকে আমি একদম সাবধান। লিলি ভিলার পিছনে আম কাঁঠাল বনের এক পাশে একটা পুরানো ভাঙা মালির ঘর আছে। সেইখানেই আমি পড়ে থাকি বেশিরভাগ সময়টা। অবশ্যই লিলি ভিলা এখন অনেক দিন থেকেই খালি, কিন্তু কাছে চৌধুরী বাড়ি থেকে ছেলেরা এখানে লুকোচুরি খেলতে আসে। আশ্চর্য, এই ছেলেগুলোর একদম ভূতের ভয় নেই, কিংবা হয়তো ভূত আছে জেনেই তারা এখানে আসে। যাই হোক, সেই সময়টা আমাকে একদম অদৃশ্য হয়ে থাকতে হয়। বড়রাই যদি আমাকে দেখে ভিড়মি যায়, তাহলে ছোটদের কি অবস্থা হবে ভাবো তো। ওসবের মধ্যে বাবা আমি নেই। তবে এটাও ঠিক যে ভূতেদেরও একা একা লাগে। আমারই একটা ভুলের জন্য লিলি ভিলা এখন হানাবাড়ি, তাই এখানে কেউ এসে থাকতে চায় না। আর আমিও জ্যান্ত মানুষের গলার আওয়াজ, তাদের চলাফেরা, কাজকর্ম, হাসি তামাশার শব্দ কিছুই পাই না। তাই মনটা এক এক সময় হু হু করে ওঠে। জ্যান্তরা যদি জানতো যে ভূতেরা তাদের সান্নিধ্য কতটা পছন্দ করে, তাহলে কি তারা ভূতকে এত ভয় পেত? কখনোই না। কিন্তু লিলি ভিলাতেও শেষ পর্যন্ত লোক এসে হাজির হল। একদিন সকালে একটা সাইকেল রিক্সার হর্ন শুনে ঘর থেকে গলা বাড়িয়ে দেখি রিক্সা থেকে মাল নামছে। কজন লোক? দুজন, একজন বাবু আর একজন চাকর। তাই সই, বেশি লোকের দরকার নেই আমার। নাই মামার চেয়ে কানা মামাই ভালো। ভূতেরা দূর থেকে খুব স্পষ্ট দেখতে পায়, তাই বলছি বাবুটির বয়স বছর 50-এর কাছাকাছি। বেটে, মাথায় টাক, খোঁচা খোঁচা গোঁফ, ঘন ভুরু আর আর ভ্রুকুটি করা চোখ। বাড়িতে ঢুকেই চাকরটিকে বাবু বললেন, সব দেখে শুনে নিও। হ্যাঁ, 8 ঘন্টার মধ্যে আমার চা চাই, তারপরে আমি কাজে বসবো, ঠিক আছে? এই কথাগুলো অবশ্যই আমি মালির ঘর থেকেই শুনতে পেলাম। আমরা যেমন দেখি বেশি, তেমনই শুনিও বেশি। আমাদের চোখ কান দুটোই যেন দূরবীনের মতন কাজ করে। চাকর 8 ঘন্টার মধ্যে বাবুকে চা বিস্কুট এনে দিল। বাবু তখন বাগানের দিকের ঘরটায় একটা বাস্ক খুলে জিনিসপত্র বার করে গুছিয়ে রাখছেন। জানালার সামনে একটা টেবিল ছিল, তার উপরে দোয়াত কলম কাগজ সব রাখা রয়েছে। এনে তাহলে লেখক, খুব নাম করা লেখক কি? হ্যাঁ, তাই হবে। ভদ্রলোক আসার ঘণ্টাখানেকের মধ্যেই দেওঘরের জনা আষ্টেক বাঙালি এসে হাজির হলো লিলি ভিলাতে। তখনই জানলাম ভদ্রলোকের নাম নারায়ণ শর্মা। আসল নাম না ছদ্ম তা জানি না, তবে এই নামেই সকলে তাকে ডাকছে। বাঙালির দল নারায়ণবাবুকে দেওঘরে পেয়ে কৃতার্থ। এত বড় একজন কাউকে তো সব সময় পাওয়া যায় না। তাই যদি ভদ্রলোকের আপত্তি না থাকে, তাহলে এখানকার সকলে
তাকে একদিন সংবর্ধনা জানাতে ইচ্ছুক। নারায়ণ শর্মা লোকটি দেখলাম বেশ কড়া। বললেন, এখানে নিরিবিলিতে কাজ করতে পারবো বলে কলকাতা ছেড়ে এলাম, আর আসবার মাত্রই আপনারা এসব সংবর্ধনার জন্য পিরাপিরি করছেন। এই কথায় অবশ্যই সকলেই একটা কাঁচুমাচু ভাব করলেন। তাতে আবার নারায়ণ শর্মা নিজেই নরম হয়ে বললেন, বেশ, আমাকে দিন 5 একটু নির্ঝঞ্ঝাটে কাজ করতে দিন, তারপরে হবে কোন সংবর্ধনা। বেশি বিব্রত করলে কিন্তু আমি আবার তল্পা গুটিয়ে কলকাতা ফেরত চলে যাব। এই সময় ঘোষের বাড়ির কর্তা নিতাইবাবু হঠাৎ একটা প্রশ্ন করে বসলেন, যেটা আমার মোটেই ভালো লাগলো না। তিনি বললেন, তা এখানে এত বাড়ি থাকতে আপনি লিলি ভিলায় উঠলেন কেন? নারায়ণবাবুর মুখে এই প্রথম হাসির রেখা ফুটে উঠল। তিনি বললেন, হানা বাড়ি বলে বলছেন তো? তা ভূত যদি আসে তাহলে তো ভালোই, একজন সঙ্গী পাওয়া যাবে। আপনি বোধহয় আমাদের কথাটা সিরিয়াসলি নিচ্ছেন না। কলকাতার এক ডাক্তার এখানে সপরিবারে এসেছিলেন। ভদ্রলোক নিজের চোখে দেখেছিলেন ভূত, আর সে নাকি এক বীভৎস ব্যাপার। প্রায় 15 মিনিট পরে জ্ঞান ফিরেছিল ভদ্রলোকের। এখানে ভালো ডাক বাংলো আছে। ম্যানেজার আপনার খুব ভক্ত, বললেই উনি নিজে সব ব্যবস্থা করে দেবেন। আপনি লিলি ভিলা ছাড়ুন, না হলে খুব বিপদে পড়বেন। এইবার নারায়ণ শর্মা একটা অদ্ভুত কথা বললেন। আপনারা বোধহয় জানেন না যে প্রেততত্ত্ব সম্বন্ধে আমি যতটাই জানি খুব কম লোকই তা জানে। আমার এখানকার লেখার বিষয় হচ্ছে প্রেততত্ত্ব। এই ডাক্তারের অবস্থায় আমাকে কোনো দিনও পড়তে হবে না, এটা আমি জোর দিয়ে বলতে পারি। তিনি ভূতের বিরুদ্ধে কোনো প্রিকশন নেননি, কোনো ব্যবস্থাই করেননি। আমি সেটা নেব এবং করব। ভূত আমার কিচ্ছু করতে পারবে না। আপনারা সুউদ্দেশ্য নিয়ে আমাকে উপদেশ দিতে এসেছেন তা জানি, কিন্তু আমি এই লিলি ভিলাতে থেকেই কাজ করতে চাই। এই বাড়িতে আমি ছেলে বয়সে এসেছি, তখনকার অনেক স্মৃতি আমার এই বাড়ির সঙ্গে জড়িয়ে আছে। ভূতের বিরুদ্ধে ব্যবস্থার কথাটা আমি প্রথম শুনলাম। কথাটা ভালো লাগলো না। আর প্রেততত্ত্ব, ভূত নিয়েও কি তথ্য হয় নাকি? এসব কি বলছেন নারায়ণ শর্মা? অবশ্যই এখন এইসব ভেবে কোনো লাভ নেই। রাতটা আসুক, আপনা থেকেই সব প্রশ্নের উত্তর মিলবে বলে আমার বিশ্বাস। তবে এই ব্যবস্থার কথা শুনে অবধি আমার মন বলছিল সে খবরটা একবার অন্তত মজা দেখবার জন্যেই হোক ভীম নস্করকে জানানো উচিত। সে জ্যান্ত মানুষের ঘাড় মটকাবার কায়দাটা রপ্ত করেছে। না জানি সে এই খবর শুনে কি বলবে। বেলা যতই বাড়তে লাগলো ততই আমার ঝটপটানিও বেড়ে চলল। শেষটায় আর না পেরে অদৃশ্য অবস্থায় মল্লিকদের 200 বছরের পুরানো বাড়িটায় গিয়ে নস্করদার নাম ধরে ডাক দিলাম। সে 2 তলার পূর্ব দিকের ছাদ ভাঙা ঘরটা থেকে হাওয়ায় ভেসে নিচে এসে বেশ কড়া সুরেই বলল, এই অসময়ে কেন? আমি তাকে নারায়ণ শর্মার কথা বললাম। শুনে নস্করদা প্রচণ্ড ভ্রুকুটি করে বলল, বটে, বলি ব্যবস্থা কি সে একাই করতে পারে? আমরা পারি না। কি ব্যবস্থা করবে? ভয়ে ভয়ে জিজ্ঞাসা করলাম আমি বুঝেছিলাম যে নস্করদার মাথায় ফন্দি খেলছে। নস্করদা বলল, কেন?
বেঁচে থাকতে 32 বছর ধরে ব্যায়াম করেছিলাম। ডন বৈঠক, মুগুর, ডাম্বেল, চেস্ট এক্সপ্যান্ডার কিছুই বাদ দিইনি। নারায়ণ ছোকরার ঘাড় মটকাবার শক্তি কি আমার নেই? ব্যায়াম যে সে করতো সেটা ভীম নস্করকে দেখলেই বোঝা যায়। সে বিষ খেয়ে আত্মহত্যা করেছিল, তাতে তার শরীরে কোনো বিকার ঘটেনি। তাই এখনো হাত পা নাড়ালে শরীরের মাংসপেশি ঢেউ খেলে যায়। আমি বললাম, তাহলে? আমি জানি যে আমার হৃৎপিণ্ড থাকলে তা এখন ঢুকপুক করত। তাহলে আর কিছুই না, বলল নস্করদা। আজ রাত 12টায় নারায়ণ শর্মার আয়ু শেষ। ভূতের সঙ্গে চালাকি করলে আর যেই করুক, ভূত কখনো ক্ষমা করবে না। বাকি দিনটা যে কিভাবে কাটলো তা আমিই জানি। এদিকে নারায়ণ শর্মা সারাদিন তার ঘরে বসে লিখছেন। বিকালে সূর্য ডোবার বেশ কিছু আগে ভদ্রলোক ঘর থেকে বেরিয়ে উত্তরে রাস্তাটা ধরে বেশ খানিকটা হেঁটে আকাশে সন্ধ্যা তারাটা বেরোবার কিছুক্ষণের মধ্যে বাড়ি ফিরলেন। আজ অমাবস্যা, তাই চাঁদ নেই। আমি আমার ডেরা থেকে সবই লক্ষ্য করে যাচ্ছি। এবার নারায়ণ শর্মাকে দেখলাম একটা অদ্ভুত জিনিস করতে। স্যুটকেস খুলে একটা থলে বার করে তার থেকে একটা গুঁড়ো জিনিস এক মুঠো নিয়ে একটা ধুনুচির মধ্যে ছড়িয়ে দিয়ে তাতে আগুন দিয়ে ধুনুচিটা ঘরের দরজার চৌকাঠের বাইরে লিখে দিলেন। সেই ধুনুচি থেকে গল গল করে ধোঁয়া বেরোতে লাগলো, আর দক্ষিণের হাওয়ায় সেই ধোঁয়াকে সোজা এনে ফেললো আমার ডেরায়। বাপরে, এ কি ব্যবস্থা! ভূতেরাও কোনো গন্ধ পায় না, কিন্তু এ গন্ধ দেখছি নাকের মধ্যে দিয়ে একেবারে ব্রহ্ম তালুতে পৌঁছে গেছে। এ কি সর্বনাশ! এই অবস্থায় নস্করদাও এই বাড়ির ত্রিসীমানায় আসতে পারবে না। আর সত্যি তাই হলো। মাঝরাত্রিরে নাগাদ করে আমার ঘরের পিছনের পাঁচিলের ওদিক থেকে একটা চাপা গোংরানি শুনতে পেলাম। সুদর্ণ, সুদর্ণ। সুদর্ণ। সুদর্ণ হলো আমার নাম। বাইরে বেরিয়ে দেখি রাস্তার ধারে ঘাসের ওপর নাক টিপে বসে আছে ভীম নস্কর। নাকে সুরেই কথা বলল সে। 21 বছর হলো গঙ্গা প্রাপ্তি ঘটেছে আমার, আর এই প্রথম জ্যান্ত মানুষের কাছে আমাকে হার মানতে হলো। মানুষ যে এত কল কবজা করতে পারে সে তো আমার জানাই ছিল না। নস্করদা, ওই লোকটা পড়াশোনা জানে, ও অনেক কিছুই জানে। ও হো হো, এমন একটা লোকের ঘাড় মটকাতে পারলে যে কি সুখ পেতাম তোমাকে বলে বোঝাতে পারবো না। সে যে আর হওয়ার নয় সে তো বুঝতেই পারছো। তা পারছি। আজ আসি, হ্যাঁ, এক নতুন অভিজ্ঞতা হলো বটে। নস্করটা চলে গেল, আর আমিও নিজের ঘরে ফিরে এলাম। আর তারপরেই বুঝতে পারলাম যে আমার ঘুম পাচ্ছে। ভূতের চোখে ঘুম, এই যে অভাবনীয় অবিশ্বাস্য ব্যাপার। কিন্তু তাহলে কি হবে? ওই গন্ধতে এমন জিনিস আছে যে ভূতকেও ঘুম পাড়ায়, অথচ রাতই হলো ভূতেদের চলে বেড়ানোর সময়। আমি আর থাকতে পারলাম না।
একটা ঝিম ধরা অবস্থায় ঘরের মেঝেতে শুয়ে পড়লাম। ঘুম ভাঙল একটা গলার শব্দে। সময়টা সকাল। আমি ধড়ফড়িয়ে উঠে বসলাম। বসেই সামনে তাকিয়ে চক্ষু স্থির। ইনি যে নারায়ণ শর্মা সেটা বুঝতে পারছি, কিন্তু এর এমন দশা হলো কি করে? নারায়ণ শর্মাই এই প্রশ্নের জবাব দিলেন। চাকরটা ঘুম থেকে ওঠেনি দেখে স্টোভ জ্বালিয়ে চা করতে গিয়েছিলাম। স্টোভটা বাস্ট করে। ওরা বোধহয় ওদিকে আমার মৃতদেহের সৎকারের ব্যবস্থা করছে। আমি একটা ডেরা খুঁজছিলাম, তখন এই ঘরটা দেখতে পাই। এখানে আর একজনের ঠাঁই হবে নাকি? আমি অত্যন্ত খুশি হয়ে বললাম, নিশ্চয়ই হবে। যাক, দুই মুখ পড়ায় জমবে ভালো। শেষ হলো আমি ভূত। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এবং কমেন্ট করে জানাবেন কেমন লাগলো এই ভিডিওটি। দেখা হচ্ছে পরের একটি নতুন ভিডিওতে। ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।